দর্শক আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এন্টার টিভির নিয়মিত রাজনৈতিক বিষয় টক শো রাষ্ট্রচিন্তা। আজকে বিষয় ধরা হচ্ছে মন্ত্রী এমপি আমলাদের সম্পদের স্বচ্ছতা, জবাবদিহিতা নাকি আনুষ্ঠানিকতা। এই বিষয়ে আমরা দুজন একেবারে তারুণ্যদীপ্ত অতিথি আছে, আমরা তাদের কাছে একটু শুনবো, কথা বলবো, জানবো। দর্শক আমি একটু পরিচয় করে দিই। আমার সাথে স্টুডিওতে যে দুজন অতিথি আজকে উপস্থিত আছেন, আমাদের সাথে আছেন আনিসুর রহমান মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ। আমাদের সাথে যুক্ত আছেন নাফিউল ইসলাম, কেন্দ্রীয় সংগঠক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুজন অতিথির কাছে আমরা একটু জানবো আমাদের এমপিদের এবং আমলাদের, মন্ত্রীদের সম্পদের যে হিসাব। আমাদের আরপিও 1972 সালের ধারার 12 অনুযায়ী সম্পদের হিসাব হলফনামায় দেওয়া বাধ্যতামূলক। সেই হলফনামা দিচ্ছেও, বাট সেটি কখনো আমাদের সম্মুখে প্রকাশ করা হয়নি। সেই স্বচ্ছতা, জবাবদিহিতার কারণেই সত্যিকার অর্থে আমাদের সম্পদের পাহাড় গড়ছি। রাষ্ট্রের টাকা বিদেশে পাচার হচ্ছে, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে, ব্যাংকগুলো লুটপাট হচ্ছে। আমরা এর সমাধান কিন্তু আদৌ পাইনি। আগামী দিনে একটি জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠার জন্য এই সম্পদের হিসাবকে আমরা কোনভাবে আনলে আমরা একটা জবাবদিহিতার আওতা আনতে পারি, সেই বিষয়ে আদিঅন্ত আমরা শুনবো আমাদের দুজন অতিথির কাছে। আমরা একটু প্রথমে যেতে চাই আনিসুর রহমান মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ। আপনি নিশ্চয়ই জানেন যে নির্বাচন কমিশনের যে অধ্যাদেশ আছে, সম্প্রতি আমাদের নির্বাচন হলো 12ই ফেব্রুয়ারি, নিশ্চয়ই আপনি জানেন। সেখানে প্রত্যেকটি এমপি যারা ইলেকশন করবে তাদের সম্পদের হিসাব দেওয়াটা কিন্তু বাধ্যতামূলক, নিশ্চয়ই আপনি জানেন। সম্পদের হিসাব দিচ্ছেও, কিন্তু সেটা জনসম্মুখে প্রকাশ করে না। এই বিষয়ে আপনার মতামত জানতে চাই আসলে। জি, অসংখ্য ধন্যবাদ হিরা ভাই আপনাকে। আপনার সাথে আমার দীর্ঘদিনের পথ চলা এবং এই মুহূর্তে যারা এই অনুষ্ঠানটি দেখবে এবং পরবর্তীতে দেখবে, দেশে এবং দেশের বাইরের অবস্থানত সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। অত্যন্ত চমৎকার আলোচনা এবং চমৎকার একটা প্রশ্ন করেছেন। আমিও নির্বাচন করেছি এবার, আমিও প্রার্থী ছিলাম আমার দলীয় মনোনয়নে এবং শেষ প্রান্ত পর্যন্ত ছিলাম। এবং আমার এই নমিনেশন জমা দেওয়া থেকে শুরু করে একদম 1 মিনিটের সময় লেট দেখানো হয়েছে। দ্বিতীয় স্টেপে যখন আবার জমা দিয়েছি, তখন আমাকে আবার তারা একদিনের ঋণ খেলাপি দেখাইছে। আমি কেন গতকালকে টাকা দিলাম, আজকে কেন দিলাম না। আমি 2 বার হাইকোর্টে রিট করেছি, এটা বিভিন্ন টিভি চ্যানেল মিডিয়া নিউজ হয়েছে। সেখানে পরিষ্কারভাবে আমার হলফনামা আমি ঠিক করে দিয়েছি একাধিকবার, এবং অ্যাডভোকেটও অনেক জায়গায় অনেক ভুল হয়েছে। এত ইয়ার যে তখন আমি বলেছিলাম যে শুধু আইন কি শুধু আমার জন্য নাকি, আপনার সম্পদ, আমরা যেভাবে আমার বাপ দাদার যতটুক যা ছিল আমি ওয়ারিশ সূত্রে পেয়েছি, আমি ব্যবসা করেছি, আমি যেখানে যেটা আমি সেখানে হিসাব দিয়েছি, স্বচ্ছতা উপস্থাপন করেছি। জনগণের সামনে যে উপস্থাপনা করাটা, যে আপনি দেখা যায় যে আপনার যারা এমপি মন্ত্রী এলাকায় বিগত দিনে ছিল, আমার এলাকার যে এমপি এই ডামি নির্বাচনের আর কি, যে আওয়ামী লীগ সরকার যে ডামি নির্বাচন করেছে, সেই ডামি স্বতন্ত্র প্রার্থী তাদের, দলীয় প্রার্থী তাদের, সেরকম প্রার্থী দিয়ে সেই ডামি প্রার্থী বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ দুর্নীতিগ্রস্ত। আপনার মানে কত হাজার কোটি টাকা সে লুটপাট করছে ওই অঞ্চল থেকে, তার বাইরে ব্রিজ, একাধিক ব্রিজ, কালভার্ট, আমি ওর কোনো সংখ্যা আমার কাছে নেই, নিয়ে গেছে বিল, কিন্তু সেটা আজও পর্যন্ত সেটা হয়নি। এইখানে আমি আমার গ্রামের বাড়িতে পিরোজপুরে আমি দেখেছি যে দুর্নীতি। স্বচ্ছতা আপনার কার কাছ থেকে জবাব দিতে নেবেন? আপনার তো যে 5ই আগস্ট যেদিনকার ঘটলো, সেদিনকার এমপি মন্ত্রী তো সব একবারে পালাতে পারেনি। রাষ্ট্রের আইনের সুশাসন প্রতিষ্ঠিত ছিল, আমরা যারা পক্ষের কাজ করেছে, তো যারা পালাইলো তাদেরকে জেলে ঢুকানো হইলো না কেন? সেফ এক্সিট কেন দেওয়া হইলো? জি, আপনার ক্যান্টনমেন্টের সিকিউরিটি দিয়েছে, তাহলে হিসাব তো তখনই তাদেরকে জেলে ভৈরা ভৈরা হিসাব নেওয়া হচ্ছিল। নতুন সরকার গঠন হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, দেখা গেল যে তাদের কাছ থেকে আজকে এই যে নেপালের যে সরকার গঠিত হয়েছে, কবেকার কে সে হিসাব নিচ্ছে, আর তারা সাথে সাথে রাইখে দর কষাকষি করিয়া এক একজন করিয়া পাস করছে, আর এক একজনকে যার সাথে দর মিলে নাই কয়েকদিন আগে ওই আর একজনকে উপস্থাপন করছে। এ ছিল আমাদের খেলা। আপনার যে বলছেন, আজকেই কিন্তু একটি পত্রিকায়, কালের কণ্ঠ থেকে অনেকগুলো পত্রিকায় নিউজটি এসেছে, 154 কোটির অদৃশ্য গল্প, অর্থাৎ হাওড়ে উড়াল সড়কে বাতিল, কাগজে কলমে ব্যয় 154 কোটি টাকা, বাস্তবে ভূমি অধিগ্রহণই হয়নি।
অর্থাৎ একটা প্রকল্প বাস্তবায়নের নিশ্চয়ই জানেন ভূমি অধিগ্রহণ সেটা টোটালি হয়নি, অথচ এই খাতে ব্যয় দেখানো হয়েছে 150 কোটি টাকা কিশোরগঞ্জে, সাবেক রাষ্ট্রপতির যে এলাকায় আর কি, কিশোরগঞ্জে হাওড়া এলাকা বিস্তার 50 কিলোমিটার উড়াল সেতুর প্রকল্পের বাতিল হওয়ার পর এখন সবচেয়ে বড় এই বিপুল অর্থ গেল কোথায়? প্রকল্পটা বাতিল হয়েছে, জমি অধিগ্রহণ হয়নি, বাট 154 কোটি টাকা কিন্তু উঠিয়ে নিয়ে গেছে। এই যে জবাবদিহিতার অভাব, এই জবাবদিহিতা আমরা মানে আর কতকাল এভাবে দেখবো রাষ্ট্র আসলে? দেখুন, আমি পূর্বের কথা বাদ দিলাম, জি, আমার এই যে পাশে যে ভাই আছে এনসিপি নেতা, কেন্দ্রীয় নেতা, এখন আমরা এই যে তাদেরকে 5ই আগস্ট জি সন্ধ্যাবেলা আমরা শেখ হাসিনা দুপুরবেলা পালাইছে সবকিছু লইয়া, সন্ধ্যাবেলা প্রত্যেক দলের 5 জন করে প্রতিনিধি বঙ্গভবনে ইনভাইটেড, তাদেরকে সসম্মানে নিয়ে যাচ্ছে, সরকার গঠন হবে। সেখানে আমি উপস্থিত ছিলাম, আমি আমার দলের থেকে, যেহেতু আমাদের সভাপতি নুরুল হক নূর জেলে ছিল, আমাদের সেক্রেটারি এরা লেট করতেছিল, আমি কাছাকাছি ছিলাম বলে আমি চলে গিয়েছিলাম। সেখানে আমাদেরকে তাদের সাথে কমিটমেন্ট কি হয়েছিল যে তারা এসে, আমরা তো আমাদের প্রতিনিধিত্ব তো করতে হবে, সেই প্রতিনিধিত্ব করার জন্য আসিফ এবং নাহিদকে দেওয়া হইল, পরিষ্কার কথা। কিন্তু পরবর্তীতে দেখা গেল স্থানীয় সরকার, আপনি যেহেতু প্রকল্পের কথা বলছেন, আমি ছোট্ট উদাহরণ দিই। স্থানীয় সরকার আজকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হিসাব যাইয়ে দেখেন, এখন দেখা গেছে যে আসিফকে 10% উপদেষ্টা বলা হয়েছে। 10% কি আপনার কাজ সে দিয়ে দিয়েছে, বিনিময়ে 10% টাকা কিন্তু নিয়ে গেছে প্রকল্পের। কে নিয়েছে 10%, কে কি করছে, আবার যারা দিয়েছে তারাও একটা আরেক পক্ষকে দিয়েছে। তার মানে হচ্ছে যে ওই প্রকল্প আদৌ হবে কি না, তো এত বাতিল হবেই। ধন্যবাদ। আমরা একটু যাচ্ছি নাফিল ইসলাম, আপনার কাছে যাচ্ছি। যে কথাটি আমাদের আনিসুর রহমান মুন্না বললেন, আসলে উনি নিজেও এবার ইলেকশন করেছেন, ঋণ খেলাপি একদিনে দেখিয়েছে। আমি যদি আপনাকে একটা তথ্য দেই, এই ইলেকশনে 45 জন ঋণ খেলাপি এমপি প্রার্থী হয়েছেন, নিশ্চয়ই আপনি তথ্যগুলো জানেন। 11 জন ঋণ খেলাপি নির্বাচিত হয়েছেন বিভিন্নভাবে। নিশ্চয়ই নির্বাচন কমিশনের বক্তব্য শুনেছেন যে মনোকষ্ট নিয়ে আমরা ঋণ খেলাপিকেদের মানে বৈধতা দিতে হয়েছে, এটাও আমরা দেখতে হয়েছে বাংলাদেশে। তো প্রায় 3,330 কোটি 8 লাখ টাকা ঋণ খেলাপিদের থেকে এখনো পানা বর্তমান সংসদের এমপি যারা হয়েছেন, অথচ উনি একদিনের ঋণ খেলাপির জন্য ওনাকে মানে প্রশ্নের সম্মুখীন করেছে। প্রশ্ন হচ্ছে, আইন কি শুধু দুর্বলের জন্য? প্রথমত আপনাকে ধন্যবাদ, আমার যিনি সহ আলোচক আছেন ওনাকেও আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। প্রথমত আইন আসলে দুর্বলের জন্য কথাটাই আপনি যথার্থই বলেছেন। আর আমাদের এখানে আমরা যদি দেখি, আমাদের এখানে আসলে আইনটা কিন্তু জনগণ কেন্দ্রিক আইন গঠিত হয় না। আমরা যদি রাষ্ট্রের আলাপটা করতে যাই, যে প্রথমত আমাদের এই রাষ্ট্র কিন্তু এখনও সেই ব্রিটিশ কলোনিয়াল আইন দ্বারাই পরিচালিত হচ্ছে, আপনি জানেন তো। এবং স্টিল আপনার এখন পর্যন্ত যে আমাদের বর্তমান যে গণ অভ্যুত্থান পরবর্তী যে নির্বাচিত সরকার, কোট আনকোট অনেকে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ইলেকটেড গভর্নমেন্ট বলে, যাই হোক ওইটা অন্য তর্ক। তো এই সরকারের আইন কানুনগুলো কিন্তু সেই ব্রিটিশ কলোনিয়াল সেই লয়ের মধ্য দিয়ে পরিচালিত, যে জনগণ কিন্তু এখানে নাই। এবং আপনি যদি খেয়াল করেন, সেই ব্রিটিশ আইনগুলো কেন এখানে, কি জন্য ব্রিটিশ প্রতিষ্ঠিত হয়েছিল, মূলত এই অঞ্চলটাকে, এখানকার জনগণকে লুণ্ঠন করার জন্য। এবং এখানকার সম্পত্তিগুলা ব্রিটিশরা নিয়ে সেখানে তারা আরাম আয়েশ করছে, বা তারা তাদের সেই সাম্রাজ্য এটা গড়ে তুলছে, এখান থেকে জনগণের সম্পত্তি লুণ্ঠন করে। সে আইনগুলো কিন্তু এখনও এখানে বলবৎ রয়েছে। যে 24-এর গণ অভ্যুত্থান আমরা জানি যে একটা রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা একটা ফ্যাসিস্ট ব্যক্তিকে আমরা উৎখাত করতে পারছি, কিন্তু আমাদের ফ্যাসিস্ট ব্যবস্থাটাকে কিন্তু আমরা উৎখাত করতে পারি নাই। যে সামগ্রিকভাবে জনগণ কিন্তু এখানে রক্ত দিচ্ছে, কোনো পলিটিক্যাল পার্টির ব্যানারে কিন্তু জনগণ নামে নাই। একদম অচেনা অদৃশ্য কিছু, যাদেরকে কেউ চিনেই না, সেই মুখগুলোর পিছনে কিন্তু জনগণ দাঁড়াইছে। কিন্তু আমরা খুব মনে পড়ে 3 তারিখে নাহিদ ইসলাম যখন শহীদ মিনারে বলেছিল যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, আমরা দেখেছি যে এখানে অলিগার বা এস্টাবলিশমেন্ট তারা কিন্তু আসলে আমাদের সেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপটা কিন্তু করতে দেয়নি। তো ফলত এখানে আমাদের সেই পুরনো কাঠামো, পুরনো ব্যবস্থা, সেই ব্রিটিশ কলোনিয়াল যে লুণ্ঠনের যে পুরো কাঠামোটাই কিন্তু আপনার বহাল রয়ে গেছে, শুধু জাস্ট শেখ হাসিনাটা ফালাই গেছে। ফলশ্রুতিতে এখানে আপনার এই যে জবাবদিহিতার কথা বলতেছেন, আইনের প্রয়োগের কথা বলতেছেন,
এগুলো আসলে সেভাবে আপনার জনগণকে লুণ্ঠনের জন্য এগুলা থেকেই যাবে। আপনি যদি দেখেন ঋণ খেলাপিদের কথা বলেন, আমার পাশে আমার কনস্টিটিউয়েন্সিতে যিনি ইলেকশন করছেন বা আমার পাশের কনস্টিটিউয়েন্সিতে যিনি ইলেকশন করছেন, শত কোটি টাকা তাদের ঋণ খেলাপি। এবং আমরা যদি সংসদের দিকে তাকাই, সংসদে কত শতাংশ লোক ব্যবসায়ী। তো এই যে সংসদে যেখানে জনগণের প্রতিনিধিত্ব যারা করছে ভোটের মধ্য দিয়ে, তারা সেখানে আইন প্রণয়ন করবে। তো স্বভাবতই এই ঋণ খেলাপি যারা প্রায় 57% ব্যবসায়ী, তাহলে সেখানে ব্যবসায়ীরা কিন্তু জনগণের স্বার্থ সেখানে দেখবে না, সে তার ব্যবসায়ী স্বার্থটাকেই সেখানে সে প্রায়োরিটি দিয়ে সে আইনটা সে তৈরি করবে। তো এই আইনটা তো জনগণের জন্য আসলে কল্যাণকর হবে না। ফলশ্রুতিতে আমাদের এখানকার যে সিস্টেম বা যে কাঠামোটা গড়ে উঠছে, এটাই আসলে মূলত জনবিরোধী। আমরা আশা করছিলাম যে 24-এর গণঅভ্যুত্থানে এই গণবিরোধী কাঠামোগুলোকে আমরা একদম উৎখাত করে একটা জনবান্ধব একটা আইন, একটা কাঠামো আমরা এখানে তৈরি করতে পারবো। আমরা কি সেটা পারিনি? আমরা সেটা পারি নাই। এটা একটা সামগ্রিক ব্যর্থতা। প্রথমত আমাদের এখানকার যে পলিটিক্যাল পার্টিগুলা, আমি যদি বলি আমাদের এখানে, আমি নিজে একটা রাজনৈতিক দলের রিপ্রেজেন্ট করছি, নতুন রাজনৈতিক দল। আমাদের এখানকার রাজনৈতিক দলগুলোর আপনি যদি বলেন ম্যানিফেস্টো, তাদের চিন্তা, তাদের যে গঠন প্রক্রিয়া, এটার মধ্যে আসলে জনগণ নাই। এটার মধ্যে জনগণ কেন্দ্রিক যে রাজনৈতিক দল, সেটা আসলে এখানে হয় না। এখানে আমরা যদি দেখি রাজনৈতিক দলগুলো এক একটা বিদেশি কোম্পানিগুলোর দাস, এজেন্সির দাস। আপনি গণ অভ্যুত্থানের পরের কথা বলছিলেন, বা আপনি বলছিলেন ফ্যাসিবাদী অবস্থার যে বিলোপ। আসলে আমরা দেখলাম যে গণ অভ্যুত্থানের পরেই যখন কোনো এনসিপি কোনো রাজনৈতিক দল ছিল না, গণ অভ্যুত্থানের একটা পক্ষে শক্তি ছিল, পরক্ষণে আপনারা অন্তর্বর্তীকালীন সরকারে আপনাদের প্রতিনিধি গেল, তাদের থেকে যে আচরণ, ফ্যাসিবাদী ব্যবস্থার যে বিলোপের যে নজির, সেটা কিন্তু আমরা দেখতে পাই না। বরঞ্চ আমরা দেখেছি শত কোটি টাকার মালিক হয়েছে, পত্রপত্রিকার নিউজ আসছে, তাদের এপিএস অনেক টাকার মালিক হয়েছে। তাহলে ফ্যাসিবাদী আচরণের বিলোপ তো কারো না কারো হাত দিয়ে হতে হবে। যাদের উপর আমরা আস্থা রেখেছিলাম, সে আস্থা কি আপনি মনে করছেন না আমাদের নিরাশ করেছে? আস্থা কিছুটা নিরাশ করেছে, তবে আপনার এই বক্তব্যটা যথাযথ নয়। কারণ হচ্ছে আমরা ইন্টারিম গভর্নমেন্টের আমলে আমার ভাই যেটি বলেছেন, যে আসিফ মাহমুদ সজীব ভাইয়া, যিনি আমাদের পার্টির এখন মুখপাত্র, এনসিপির মুখপাত্র, এবং নির্বাচনকালীন সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এটা আসলে এই আলাপগুলো আমরা এরপর আমরা আমাদের যে সালাউদ্দিন ভাই, সম্ভবত গাজী সালাউদ্দিন তানভীর, এবং আসিফ মাহমুদ সজীব ভাইয়ের এপিএস মুয়াজ্জেম, যে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে, এগুলো আসলে প্রমাণিত নাই। এটা একটা আপনার প্রমাণিত। ইন্টারিমের আমলে কিন্তু এপিএস যে মুয়াজ্জেম, তাকে কিন্তু দেশ ত্যাগ করতে, দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে ইন্টারিম পারমিশন দেয় নাই। কিন্তু ইলেক্টেড গভর্নমেন্ট, আমরা বলছি যে ইলেক্টেড গভর্নমেন্ট আইসা কিন্তু সে কিন্তু দেশের বাইরে যাইতে পারতেছে। এবং আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ আছে, এরকম অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে, কিন্তু সেগুলো তো প্রমাণিত না। আপনি আইনের ভাষায় হচ্ছে যে আপনি প্রমাণিত না হওয়া ছাড়া কোর্ট দ্বারা বা আইন দ্বারা আপনি বলতে পারেন। আলোচনায় আছে এই বিষয়গুলো, আসলে বিষয়গুলো আলোচনায় থাকতেই পারে। এটা আমাদের এখানে অনেক। ধন্যবাদ। আমরা একটু যাচ্ছি জনাব আনিসুর মুন্না। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ হয়নি তিনি বলছেন, আসলে অর্থাৎ যে 17 বছর আন্দোলন সংগ্রামে যে ফ্যাসিবাদী আচরণটা বিলোপের লক্ষ্যে 1400 মানুষের মৃত্যু হয়েছে, প্রায় 30,000 মানুষ বিকলাঙ্গ বা আহত হয়েছে, এক চোখ, দুই চোখ, এক পা, দুই পা, এই বিকলাঙ্গ হওয়ার যে মানে আমাদের প্রত্যাশা ছিল, সেটা বলছে বিলোপ হয়নি। আপনি কি একমত কিনা? পাশাপাশি ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এই সরকার এসেছে, একটা বলার চেষ্টা করেছেন আমাদের নাফিল ভাই নিশি, এই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করতেন। আপনারা প্রথমত পার্টি হিসেবে এখন আছেন। আচ্ছা, পার্ট সরকারের থাকি আর না থাকি, আমি কোনো এমপি মন্ত্রী না, এখন আমি নির্বাচিত হইনি বা হতে পারিনি। কবলে পড়েছি কিনা সেটার ব্যাখ্যা আমি দিচ্ছি। তার আগে বলতেছি যে আমরা যে 5ই আগস্টের পথে যে জনগণের যে কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল, সেই উদ্দেশ্যের বিন্দু পরিমাণে পরিবর্তন আসে নাই। দেখেন, আপনি বশির আহমেদ উপদেষ্টা হয়েছে, তার বিরুদ্ধে আমি আন্দোলন করেছি যে সে কোন ক্যাটাগরিতে উপদেষ্টা হইল। তাই মামলার আসামি ফারুকি, আমি নাম ধরে উল্লেখ করে বলি। রেজওয়ানা সে কি করছে, তার কিছুটা ভূমিকা ছিল। রেজওয়ানা যে ওই পরিবেশ উপদেষ্টা ছিল। আমাদের আসিফ স্যার বলেন, উনি আমার টিচার। নাসিব সাহেবের কথা যদি বলি, আসিফ নজরুল শিক্ষক, ঢাকা ইউনিভার্সিটির, তো ওনার কিছুটা রাজপথে ভূমিকা ছিল, কিন্তু পরবর্তীতে ওনার যা অবস্থান সেটা মোটেও জাতির জন্য মঙ্গলজনক ছিল না। যে যায় লঙ্কা সে এই টকশোতে বলেছে, হায় আল্লাহ, আমারে যদি একবার আল্লাহ দাও, উজাড় করে এমন কাজ করতাম। কি কাজ করছে সেটা দেখেছেন।
আমার দেখা চোখে ওনার মেয়েকে নিয়ে ওই গণস্বাস্থ্যের সামনে ওনার মনে হয় যে বাসা ছিল ধানমন্ডিতে, রিক্সায় যেত আসতো। তিনি আমি গাড়ির মালিক হয়েছেন নাকি? গাড়ির মালিক না, শুধু তার সমস্ত আখের গুছানো শেষ, কমপ্লিট, সে যে কোনো সময় চলে যাবে। সেটার ভিতর থেকে তিনি, আমি তাকে দেশের বাইরে তাকে ইয়া করে মানে অপমানজনিত, ওই যে এয়ারপোর্টে একবার লাঞ্ছিত হলো, সেটার প্রতিবাদে আমি প্রথম আমার নেতৃত্বে আমি তার করছি। আমি তাকে সচিবালয়ে বসে যাই জিজ্ঞেস করলাম যে কি অবস্থা, উনি আমারে কি বললো আমি এটা বুঝতে পারলাম না। আসলে আমার তো বার্তা, আমি বিশেষ কোনো সুবিধা কারোর কাছ থেকে নেই। আমি আসিফ বলতে পারবেন না যে সে ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিল, আমরাই কষ্ট করে তার কাছে গিয়েছি। এখন কোনো কাঙ্ক্ষিত তারাই জাতির সাথে তামাশা খেলছে, আর তামাশার জবাব আজ হয়তো বা কাল তারা পাবে, পরিষ্কার কথা। এবার আসি ইঞ্জিনিয়ার, আমি সরকারের পার্ট হিসেবে বলবো না। আমি নির্বাচনে পিরোজপুর 2 আসনে ট্রাক প্রতীকে পার্টিসিপেট করছি। যখন দেখছি নির্বাচনের একটা আমি আমার সাধ্য মোতাবেক, আমার অত টাকা পয়সা ছিটানোরও ইয়ে ছিল না, আমি দাঁড়ে দাঁড়ে বেরিয়েছি এবং ভোট দিয়েছি। নির্বাচনের দিন সকাল 7টা থেকে রাত নির্বাচন ঘোষণা পর্যন্ত ডিসি অফিসে রাত 2:30টা পর্যন্ত আমি মাঠে ছিলাম। কোনো ইঞ্জিনিয়ারিং কোনো, বরং আপনি আমার ভিডিওর ভিতরে দেখবেন জামাতে ইসলামের রেজাল্ট শিট, আমার সাথে একজন ভদ্রলোক আসতে দেখছেন, উনি আমার সাথে ছিল উপস্থিত, ওনার বাড়ি নোয়াখালী, উনি আমার রিলেটিভ। উনি দেখেছে যে আগে রেজাল্ট শিট সিগনেচার করে রাখছে, সেটা আমার বাড়ির পাশের এক কেন্দ্রে। আমি খবর পেয়েছি, গিয়েছি, যে ভাই আপনি তো চাকরি দেখবেন, এটা করছেন না, আমি হজ করে আসছি, আমার ভুল হয়েছে। এটা কোনো কথা হইল? আমি প্রত্যেকটা জায়গায় পরামর্শ দেখেছি, এবং ওই একাধিক জায়গায় জামাতের বই পর্যন্ত নিয়ে ঢুকেছিল, কিন্তু হয়নি। আমি পরিষ্কার, আমি একজন মানুষ হিসেবে নির্বাচন, আমি সারা বাংলাদেশের খবর না রেখে পিরোজপুর 2 আসনে জেনুইন ভোটে নির্বাচিত এমপি আহমেদ সোহেল মঞ্জুর সুমন, এবং 8,000 ভোটে সেখানে জামাত অধ্যুষিত এলাকা, মাত্র যে এলাকা দিয়ে সে হাঁটছে 19,000-20,000 ভোটে, তারপরে একটা দিয়ে 39 পোস্টার করে 750 ভোটে, এক উপজেলা থেকে শুধু হিন্দুরা ভোট দিয়ে গেছে। শুধু হিন্দুর ভোটে, অর্থাৎ তারা যে সংখ্যালঘু ছিল, তারা ভোটটা জামাতকে দিয়ে অটোমেটিক হয়ে গেছে। এক আসনে কিন্তু জামাতই পাস করছে। তো বিষয়টা হলো কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং হয় না পিরোজপুর। ধন্যবাদ। মানে যেটি বলছিলেন নিশ্চয়ই আপনি শুনছেন, নাফিউল ইসলাম, যে বিষয়টি আপনাকে বলতে চাই সেটি হচ্ছে, নিশ্চয়ই আপনি দেখেছেন গত সরকারের আমলের একজন প্রভাবশালী মন্ত্রী, ভূমিমন্ত্রী ছিলেন সাইফুজ্জামান জাভেদ। তিনি সরকার যাওয়ার পরে অন্তর্বর্তীকালীন সরকার আমলে এটা প্রকাশ পেয়েছে, তার যুক্তরাজ্যে শুধু আপনার 360টা বাড়ির যুক্তরাজ্যে আছে, দুবাইতে আছে প্রায় 3 শতাধিক। আমার প্রশ্ন হচ্ছে, একটা মানুষ এতগুলো সম্পদ তৈরি করতে পারে বা বাহিরে পাচার করতে পারে, স্বয়ং রাষ্ট্রযন্ত্র যদি না সাথে থাকে, রাষ্ট্রযন্ত্র না চায়, এতগুলো সম্পদের বাইরে মালিক হতে পারে কিনা আপনার কাছে জানতে চাই। প্রথমত তো আপনি রাষ্ট্র বানাইতে পারেন, কিন্তু রাষ্ট্রটা আপনি 71-এ যে কাঠামো হলেই শুধু রাষ্ট্র হয় না, ভূখণ্ড হলেই শুধু রাষ্ট্র হয় না, একটা সবরেন্টি পেলেই শুধু রাষ্ট্র তো না, কিন্তু রাষ্ট্রটা বানাইতে হবে। প্রথমত আমাদের এখানে তো রাষ্ট্র হয়ে ওঠে নাই। যে আমি প্রথমে আলাপে আমি বলছি যে আমাদের এখানকার যে ব্রিটিশ যে কলোনিয়াল যে কাঠামোটা, সেটা তো বহাল রয়েছে। আপনি বহাল রাইখে আপনার এখানে রাষ্ট্র পরিচালনার কাঠামোতে যারাই আসবে, তারাই বেগম পাড়ায় তাদের বাড়ি হবে, এটা সিঙ্গাপুরে তাদের বাড়ি হবে, দুবাইতে তাদের এই যে 100 কোটি টাকার রাজপ্রাসাদ গড়ে উঠবে। তো এটার সাথে তো রাষ্ট্র কাঠামোটাই জড়িত। এই কাঠামোটা আসলে মূলত যে লুটেরা, মাফিয়া এবং যে আপনার যে শোষণ করার জন্যই মূলত এখানকার যে সিস্টেমটাই গড়ে উঠছে। তা আপনি এই সিস্টেমটা যদি আমরা যদি না ভাঙতে পারি, জনগণ যদি সিস্টেমটা, জনগণ কিন্তু 5ই আগস্ট যে সিস্টেমটা ভেঙে দিচ্ছে, সুযোগ পেয়েছিলেন তো, আমি সেটাই আপনাকে বলতাম, সুযোগ তো পেয়েছিলেন, জনগণ তো সাথে ছিল, সেই সুযোগটা তো মানে সেই সুযোগটা আমরা ব্যর্থ হয়েছি। এটা নিয়ে কিন্তু আমাদের লম্বা একটা ডিসকাস করা উচিত আমাদের, যে আমরা কেন সেটা ব্যর্থ হয়েছি। জনগণ কিন্তু 5ই আগস্ট শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়ে পুরো রাষ্ট্র কাঠামো, পুরো রাষ্ট্র ব্যবস্থা, পুরো সিস্টেমের প্রতি কিন্তু অনাস্থা জানাইছে, যে দেখো তোমার এই কাঠামো দিয়ে হচ্ছে না, তুমি লুটেরা, তুমি লুট করতেছো আমাকে, সুতরাং তুমি বিদায় হও। আমরা কি বলতে পারি সেটা ব্যক্তির স্বার্থের কারণে আমাদের সার্বিক অর্থে যে রাষ্ট্র কাঠামোর যে আমরা স্বপ্ন দেখেছি, সেটা আপনার ব্যর্থ হয়েছে?
নিঃসন্দেহে আমি প্রথম আলাপে আমি বলছি যে আমাদের এখানকার পলিটিক্যাল পার্টিগুলার রাজনৈতিক দলগুলোর মধ্যে আসলে জনগণ নাই। এই রাজনৈতিক দেশপ্রেম নেই। আমি দেশপ্রেম এটা আমি বলতে চাই না, জনগণ নাই। জনগণের সাথেই তো দেশটা যুক্ত, দেশপ্রেম তো নাই বটে, এটা তো আমরা বারবারই দেখতে পাই। আমরা যখন আমেরিকার সাথে যে চুক্তিটা দেখি, ভয়াবহ চুক্তি ইন্টারিমের আমলে, এরপর আমরা যদি দেখি যে বিভিন্ন যে আমাদের রাজনৈতিক দল বা রাষ্ট্র পরিচালনা যারা যায় তাদের যে কার্যক্রমগুলো দেখি, যেমন বিএনপি ইন্টারিম আপনার কি করছে, যে এত তাড়াতাড়ি যে ইন্টারিম না, বিএনপি সরকার যে গণঅভ্যুত্থানের রক্তের দাগ এখনো শুকায় নাই, সে মানবাধিকার কমিশনের যে ইন্টারিমের আমলে যে অধ্যাদেশ সেটা সে বাতিল করে দিছে, গুম অধ্যাদেশ বাতিল করে দিছে, স্থানীয় সরকারের যে অধ্যাদেশটা ছিল সেটা বাতিল করে দিছে। তো ফলশ্রুতিতে সে পুরনো কাঠামোটাই সে বহাল রাখতে চায়। আপনি নিশ্চিত থাকেন এখনো আপনার এই গভর্নমেন্টের আমলেও এই গভর্নমেন্টের মন্ত্রী এমপিদেরও এরকম 100 কোটি টাকার বাড়ি হইতে পারে, হবে। তা আমি ওই যে এটা হইল বাস্তবতা আর কি। তো আমি যেটা মনে করি যে জনগণ 5ই আগস্ট পুরো রাষ্ট্র কাঠামোর প্রতি অনাস্থা জানিয়ে একটি নতুন রাষ্ট্র কল্পের পক্ষে কিন্তু জনগণ দাঁড়াইছিল, এবং আমরা কেন সেটা ব্যর্থ হয়েছি সেটা নিয়ে দীর্ঘ তর্কের ব্যাপার, দীর্ঘ আলাপের ব্যাপার। কারা আমাদেরকে ব্যর্থ করছে? আমরা শুধু এক দফার ঘোষক নাহিদ কিংবা আসিফ কিংবা হাসনাত সার্জিস কিংবা আরিফ সোহেল কিংবা আদার্স যারা আমাদের গণঅভ্যুত্থানের নেতৃত্ব ছিল তাদেরকেও আমরা আসলে পুরোপুরি দায় দিতে চাই না। কারণ আমরা যখন দেখি যে প্রথমত দেখেন আপনি ক্যান্টনমেন্টে কারা সবার আগে গিয়েছিল, রাজনৈতিক দলগুলো নেতারাই তো গিয়েছিল। আমার ভাই যেটা বললেন বঙ্গভবনে উনিও ছুটে গেছে একটা দলের প্রতিনিধি হিসেবে। জনগণ রক্ত দিয়ে একটি ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করছে, তা আপনি তো জনগণের কাছে থাকবেন, কিন্তু আপনি চলে গেছেন ক্যান্টনমেন্টে। তো ফলশ্রুতিতে আমাদের যে জনগণ যে যা হওয়ার তাই হয়েছে। হ্যাঁ, জনগণ যে নতুন রাষ্ট্রকল্পর চিন্তা নিয়ে যে একটি পুরনো ব্যবস্থাকে যে উৎখাত করছে, সেটি আমাদের এখানকার যে অলিগাররা, আমাদের এখানকার যে এস্টাবলিশমেন্ট, এবং যারা স্বভাবতই যাদের চিন্তায় যাদের পলিটিক্সে জনগণ নেই, বা বিদেশি যে এজেন্সি, বিদেশি যে শক্তি, যে বিদেশি যে কোম্পানিগুলোর যে প্রতিনিধিত্ব তারা এখানে করছে, সেটি কিন্তু তারাই এটি হতে দেয় নাই। নাহিদ আসিফরা তো ক্ষুদ্র একটা অংশ, তো এদেরকে তো এরা জাস্ট গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিছে, কিন্তু পুরো প্রক্রিয়ার সাথে তো অনেকেই যুক্ত ছিল, তারা হতে দেয় না। আমরা তো রাষ্ট্রপতি এই যে কিছু জড়িত থাকে, যার সার্বিকভাবে যারা আসলে একটা রাষ্ট্রপতি নিয়ন্ত্রক হয়ে দাঁড়ায়। যখন আপনি জনাব শাহাবুদ্দিন চুপ্পু, এখন তো এটা বলতে হবে, ওনার যে কালের কণ্ঠ মানে সে বসুন্ধরা গ্রুপ, যে ওনার যদি আপনি এই যে স্টেটমেন্ট, আপনি বিবৃতিটা যদি ভালোভাবে পড়েন, আপনি পরিষ্কার হয়ে যাবেন যে 5ই আগস্টে জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা নতুন রাষ্ট্রকল্পের বা একটা যে আমাদের যে আকাঙ্ক্ষাটা ছিল সেটা কেন ব্যর্থ হয়েছে, বা কারা সেটা ব্যর্থ করতে ভূমিকা রাখছে। আর ইলেকশন ইঞ্জিনিয়ারিং, আমি আপনাকে এটা বলছি যে কোট আনকোট, যে এটা নিয়ে আলাপ আছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা তো এটা বিস্তৃত, এটা ভবিষ্যৎ সময়ে এটা বলে দিবে। কারণ আমরা 2009 সালে আমরা দেখেছি খুব সুন্দর ইলেকশন, কিন্তু আমরা প্রণব মুখার্জির প্রয়াত ভারতের সাবেক রাষ্ট্রপতি, ওনার যে একটি বইয়ে আমরা দেখছি যে কে কি ভূমিকা রেখেছিল তখন 2009 সালে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসার সময়। আপনি এই যে 24-25-এর যে আমাদের যে ইলেকশনে আসলে আপনি যখন দেখেন যে এখানে খলিলুর রহমান যে নিরাপত্তা উপদেষ্টা, উনি যখন মন্ত্রী, আপনার এই সরকারের আমলে ফরেন মিনিস্টার হয়, এবং খুবই দুর্ভাগ্যবশত ওনারা যে চুক্তিটি করছে আমেরিকার সাথে, উনি তো এটার মাস্টার মাইন্ড ছিল বেসিক্যালি, যার কারণে আজকে হরমুজ প্রণালীতে আমাদের এই যে জাহাজ ঢুকতে পারতেছে না, বাংলাদেশে আটকা পড়ে আছে। তো ফলশ্রুতিতে এটা তো পরিষ্কার যে ওই সরকারের আমলে যে ওনার যে রোল ছিল, এবং উনি যে এই সরকার প্রশ্নবিদ্ধ, তো এটা আসলে এটা ভবিষ্যৎ সময়ে আরো জনগণ সার্বিক পরিস্থিতি বলে দিবে যে ইলেকশনটা। জি, নাফিল ইসলাম, আমরা আপনার কাছে আবার আসবো। আমরা একটু যেতে চাই যে কথাটি বলছেন, আসলে রাষ্ট্র কাঠামো আমরা রাষ্ট্র বানাতে পারিনি গত 55 বছরে, আর সেই কথাটি খুব আক্ষেপ, আবেগ নিয়ে তিনি বলছিলেন আর কি। আপনি কি মনে করছেন 54 বছর আমরা রাষ্ট্র বানাতে পারিনি? আমরা কি এখন স্বপ্ন দেখতে পারি জনগণের সরকার, যেহেতু আমরা একটি সত্যিকারেই রাষ্ট্র কাঠামো বিনির্মাণ করতে পারবো, সেই স্বপ্নটা একজন তরুণ প্রজন্মের কর্মী হিসাবে বা নেতা হিসাবে আপনি কি স্বপ্ন দেখেন কিনা? অবশ্যই স্বপ্ন দেখি, জি, কিন্তু এর সাথে একই সাথে যতটুকু মানে আশা আমাদের হতাশা করেছিল, এই 17 বছরের পরে 17 মাসে জি আমরা আজকে এই সরকারের হয়তো বা আড়াই মাস প্রায়
আমরা কিছুটা হলে আশার আলো পাচ্ছি, জি গন্ধ পাচ্ছি। জি আমার মনে হয় পরিবর্তন করা সম্ভব। এখন আপনি দেখেন, যখন আমি আবার একই সাথে একটা জিনিসের বিরোধিতা করি, আপনি বলেন কত পার্সেন্ট ব্যবসায়ী যেন? 57%, জি জি, ব্যবসায়ী ব্যবসায়ী। ব্যবসায়ী। এখন ব্যবসায়ী, অর্থাৎ আওয়ামী লীগের আমলেও আমরা বলতাম যে এটা বণিক সমিতির কার্যালয় বানিয়ে ফেলছিল, এই তো এখনো কি সেই পথে হাঁটছে কিনা আসলে, পুরনো ব্যবস্থার দিকে আমরা পক্ষে যাচ্ছি না। কিনা? কেন না? ব্যবসায়ী তো তার ব্যবসার চিন্তা করে, কিন্তু সবসময় ব্যবসার চিন্তা করবে, কি করবে? সবসময়। আমি একটা জিনিস, শুধু একটা সিনেমা দেখেছিলাম, হুম। ছোট্ট একটা গল্প আপনাদের সিনেমার ভিতরে ছোট্ট একটা অংশ শেয়ার করি। ওই সিনেমার ভিতরে ওই যে অভিনেতা, যে ভিলেন চরিত্র অভিনয়, উনি একজন মন্ত্রী। আর ব্যবসায়ীদের সাথে মিটিং, বলছে যে আমরা একটু বাড়াতে চাই। তো বলছে আপনার কত পার্সেন্ট বাড়াতে চান? বলছে যে আপনার 5% বাড়াতে চাই। হুম। উনি বললো কি না থাক 10% নেন। হুম। কে বললো? দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। আপনারা শুনছিলেন এন্টার টিভির যে নিয়মিত আয়োজন রাষ্ট্রচিন্তা। আজকে বিষয়ধারা হয়েছিল এমপি মন্ত্রী আমলাদের সম্পদের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং না আনুষ্ঠানিকতা। এই বিষয়ে আমাদের দুজন অতিথি কথা বলছেন। আমাদের সাথে আছেন আনিসুর রহমান মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ। আমাদের সাথে আছেন নাফিউল ইসলাম, কেন্দ্রীয় সংগঠক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে আসলাম। আমরা কথা বলছিলাম মন্ত্রী এমপি আমলাদের সম্পদের স্বচ্ছতা নিয়ে। আমরা দুজন অতিথি আছেন, আনিসুর রহমান মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ। আমাদের সাথে আছেন নফিউল ইসলাম, কেন্দ্রীয় সংগঠক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কথা বলছিলেন মন্ত্রী এমপিদের সম্পদের হিসাব, স্বচ্ছতা, গণতন্ত্র, জবাবদিহিতা নিয়ে। আসলে আমরা একটু যেতে চাই জনাব আনিসুর রহমান মুন্না আপনার কাছে। আমরা দেখেছি গত 17 বছরে আমরা দেখেছি কিভাবে রাষ্ট্রের টাকা লুটপাট করে বিদেশের মাটিতে শত শত বাড়ির মালিক হয়, সম্পদের মালিক হয়, হাজার কোটি টাকার মালিক হয়। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আরেকজন আমরা কি আর দেখতে পাবো? এখন জনগণের সরকার আছে, আমরা কি আরেকজন ভূমিমন্ত্রী জাভেদের মতো 360টা বাড়ি যুক্তরাজ্যে, আমরা কি আবারও সেই দরবেশ বাবা দেখতে পাবো, উত্থান দেখতে পারবো কিনা, দেখতে হবে কিনা? আমরা কি আরেকজন ইয়াবাবদী সম্রাটের মতো ব্যক্তির উত্থান আমরা আগামীতে দেখবো কিনা? আসলে আপনি কি আশ্বস্ত করবেন আমাদের, একটু বলেন। ধন্যবাদ। আসলে আমি যে কথাটা বলতেছিলাম, জি, যে ব্যবসায়ীদের 57% যদি সংসদে থাকে, জি, তো ওই যে ছোট্ট একটা গল্প বলি মাঝখানে, জি, যেটা হচ্ছে যে একটা সিনেমা দেখেছিলাম, যেখানে বলেছে যে মন্ত্রীর কাছে ব্যবসায়ীরা আবেদন করছে আমাদেরকে কিছু বাড়িয়ে দেন, এটা বাড়াতে হবে। বলছে মন্ত্রী তার পিএস বা এপিএস যারা আছে তাদের কাছে জিজ্ঞেস করে কত পার্সেন্ট বাড়ান যায়, বলতেছে তাহলে আমাদেরকে 5% বাড়িয়ে দেন। তাকে দ্বিগুণ 10% দিলাম। এখন মানে ওইখানে যারা তার ব্যবসায়ীর পাশাপাশি যারা ছিল তারা তো আশ্চর্য হয়ে গেল, যে আবেদন করলো 5% দিয়ে দিল 10%, কেন? তখন বলছে আরে এখন যদি 5% বাড়ায় দিই তাহলে পরে তো আর কমাতে পারবো না, ওরা তো চাইলেই 5%, 10% বাড়ায় দিলাম, তুমি 5% না 10% বাড়াই দিলাম, পরবর্তীতে 5% কমাই দেবো। জনগণ বুঝলো আমি 5% করে আমি তো মন্ত্রী, আমার টিকতে হবে। তো এই ধরনের যদি মন্ত্রী এমপি হয় তা আগামীতে তো আবার সম্ভব, কিন্তু এখানে আবার সম্ভব নয়। কেন? আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, তার বিগত দিনের হিসাব বর্তমান প্রধানমন্ত্রীর হিসাব অনেকটা ভিন্ন ধরনের। আন্তরিকতা, সৎ। তিনি 180 দিনের আলটিমেটাম দিয়েছে। এই আলটিমেটামের স্বচ্ছতার ভিত্তিতে যদি থাকে, কোনো মন্ত্রী এমপি সাহস পাবে না। কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে যখন ব্যবসায়ীরা এত কিছু করতে যায়, কারণ তারা তো তাদের স্বার্থ দেখবে। তা আমি মনে করি যে আগামী প্রেক্ষাপটে বাংলাদেশের নেতৃত্বে রাজনীতিবিদ আসুক, কিন্তু ব্যবসায়ীর এত উৎসাহ কেন? সে যে ব্যবসায়ী, টাকা পয়সা আছে, অর্থ সম্ভব আছে, আচ্ছা সে দেশের প্রতি কাজ করুক, তার ফ্যাক্টরি সামলাবে, সংসদ সামলাবে, না সে অন্য কিছু সামলাবে। আমি ব্যবসায়ীরা রাজনীতির পক্ষে না। আপনি প্রত্যাশা করছেন যে আরেকজন দরবেশ বাবা তৈরি হবে না, আরেকজন ইয়াবাবদী তৈরি হবে না, আমাদের তারেক রহমানের প্রেক্ষাপটে এইরকম 360টি বাড়ির মালিক দেশের অর্থ পাচার করে এইবার হওয়ার সম্ভাবনা নেই, কারণ প্রধানমন্ত্রী যে স্টেপ নিয়েছে। জনাব নফিউল ইসলাম যেটা বলছিলেন, আমরা বিগত সরকারের আমলে যে
মানে যে লুটপাটের একটা স্বর্গরাজ্য দেখেছি। দেখেন মানুষ আইজি পুলিশের আইজির নাম জানতো না, মানুষ হারুনের নাম জানতো। এইটুকু বাচ্চা হারুনের নাম জানতো। মানুষ আইজির নাম, সেনাবাহিনীর প্রধানের নাম জানতো না। আপনার র্যাবের ডিজি বেনজিরের নাম জানতো মানুষ। মানে এইরকম কিছু মানুষ আছে যারা তার ক্ষমতাটাকে, প্রভাবটাকে মানে ব্যবহার করছে যথেচ্ছা, আর সেটা করে হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক হয়েছে। আমলারা শত কোটি টাকার মালিক আছে, আমলারা কোটি টাকার গাড়িতে চড়ে, তার সন্তানরা বিদেশে পড়াশোনা করে, এই অহরহ আছে। সেই ব্যবস্থার বিলোপ কি আজকের গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশ প্রত্যাশা করতে পারে না? সরকার ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে সম্পদের স্বচ্ছতার জবাবদিহিতার জন্য। এই বিষয়টা আপনি কতটা আশা রাখছেন বলে প্রত্যাশা রাখছেন? আমি প্রথমত ধন্যবাদ আপনাকে। না, আমি মোটেই আশাবাদী নই। কারণ হচ্ছে প্রথমত বর্তমান সরকারের প্রাথমিক উদ্যোগগুলো দেখলেই বোঝা যায় যে আসলে কি হইতে পারে ভবিষ্যতে। তবে তারেক রহমান ব্যক্তি আকারে যদি আপনি বলেন যে ওনার যিনি বর্তমান প্রধানমন্ত্রী, 17 বছর নির্বাসনে থেকে সর্বশেষ উনি কোট আনকোট আমেরিকা, ভারত, বাংলাদেশের সেনাবাহিনীর একটা যৌথভাবে উদ্যোগে উনি দেশে এসেছেন। তো আমরা ওনার কিছু ব্যক্তিগত আকাঙ্ক্ষা পজিটিভই আমার কাছে মনে হয়, ইতিবাচক মনে হয়, কিন্তু সেটা বাস্তবিক না হওয়ার সম্ভাবনা আমি দেখছি। কারণ হলো আপনি যখন দেখেন যে যেটি আপনি সর্বশেষ প্রশ্নের সাথে যুক্ত করেছেন যে গণ অভ্যুত্থানের পরে, তো মূলত তো আমরা দেখি যে তারেক রহমান সাহেব কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব যখন আপনার সংসদে দাঁড়িয়ে বলে জুলাই সনদের আমরা প্রতিটি অক্ষর অক্ষর বাস্তবায়ন করব। আবার আমরা যে জুলাই যে অধ্যাদেশগুলো, যে 10টি অধ্যাদেশ পুরোপুরি বাতিল করে দিয়েছে, 133টি অধ্যাদেশ, জুলাই ঘোষণাপত্র এবং যে অধ্যাদেশগুলো ছিল দুটো তো আলাদা ব্যাপার। তো ওইগুলা কিন্তু বাস্তবায়নের পক্ষে কিন্তু সরকার নেই। আপনি দেখেন শক্তিশালী মানবাধিকার কমিশন যদি এখানে না থাকে, শক্তিশালী দুর্নীতি দমন কমিশন যদি না থাকে, এবং এই যে দুটোই তো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, আমলারা যদি দুর্নীতি করে সে যাবে কোথায়? আমলা বা পলিটিশিয়ানদের শক্তিশালী, আমরা যদি একটু আপনাকে একটু থামাই যে আপনারা দুদক বলেন, এই ভূমিমন্ত্রী জাভেদ সাইফুজ্জামান কি জাভেদ, যিনি 360টি বাড়ির মালিক হয়েছেন, যুক্তরাজ্যে করেছেন, দুবাইতে করেছেন 3 শতাধিক বাড়ি। আপনি কি মনে করেন না সেই সময় দুদক ছিল? সেই সময় দুদক ছিল। আমার দুদকে বাধা দিতে পেরেছে, রাইট। দুদকের তখন সাবেক চেয়ারম্যান সম্ভবত বিচারপতি হাবিবুর রহমান সাহেব একবার বলছিলেন যে দুদক হচ্ছে দন্তহীন ব্যাঘ্র বলেছিলেন উনি, বাঘ বলেছিলেন। তো দুদককে তো আসলে ওইভাবেই গঠন করা হয়েছে যে আমরা জানতাম যে শেখ হাসিনার আমলে বা বিগত 17 বছরের দুদক ছিল কি আপনাকে দুর্নীতি করছেন আপনি, কিন্তু দুদকে গিয়ে আবার এদিক দিয়ে বেরিয়ে আসছেন যে আপনাকে সার্টিফিকেট দিচ্ছে দুদক যে আপনি ভালো, এই টাইপের দুদক ছিল। কিন্তু ইন্টারিমের আমলে যে দুদকের যে আইনগুলো যেভাবে তৈরি করা হয়েছিল, যে জনবান্ধব ইন্টারিমের আমলে পাস করায় দিয়েছে আর কি। না সেটাই, যেটা মানে ওখানে সাবমিট করেছে, পরীক্ষা দিয়েছে, সার্টিফিকেট দিয়েছে ইন্টারমিডিয়েট গভর্নমেন্ট। না, আমি ওইটা বলতেছি না, আমি বলছি আইনের কথা আর কি। ধরেন দুদকের যে আইনগুলা বা যে অধ্যাদেশগুলা যেগুলো ছিল ওইগুলো তো বাতিল করা হয়েছে, এবং আপনি যে মানবাধিকার কমিশন, একটা যে স্বাধীন শক্তিশালী মানবাধিকার কমিশন, এখানকার রাজনীতিবিদ কিংবা আপনি যেভাবে বলছেন যে এটাকে কি বলে ডিবি হারুন কিংবা বেনজির, তাদের দ্বারা যে নিপীড়িত হওয়ার পরে আপনি কোথায় যাবেন? থানায় আপনি যখন আপনি এটা সুরাহা করতে পারবেন না, কোর্টে যখন সুরাহা করতে পারবেন না, তখন তো আপনি সহজে আপনি মানবাধিকার কমিশনে যাবেন। তো সেখানে যদি শক্তিশালী মানবাধিকার কমিশন যদি না থাকে, তার যদি মেরুদণ্ড না থাকে, সে যদি দন্তহীন ব্যগ্র হয়ে থাকে, তাহলে তো আপনি প্রতিকার পাবেন না। আমরা বিচারালয় যেখানে সর্বশেষ মানুষটি তার বিচারের জন্য প্রার্থনা, সেই বিচারালয়ে যদি রাজনৈতিকভাবে নিয়োগ হয়, মতাদর্শের নিয়োগ হয়, সেখান থেকে সাধারণ মানুষ কি আশ্চর্য হই যে হোয়াটসঅ্যাপে বিচারকদের একটা ব্যক্তিগত আলাপ আলোচনাটাকে কেন্দ্র করে সরকার এটা নিয়ে পরে বিচারকদেরকে বদলি বিভিন্নভাবে পদক্ষেপ নিচ্ছে। এটা তো দুর্ভাগ্য। এবং সুপ্রিম কোর্টের যে আলাদা একটা সচিবালয় বিচার বিভাগে থাকার কথা, সেটাকে বাতিল করা হয়েছে। এগুলো তো বিচারালয়ের জন্য আপনার ভয়াবহ ব্যাপার। তো এগুলোর মধ্য দিয়ে আসলে বোঝা যায় যে সরকার কোন পথে যাচ্ছে। আমার যেটা মনে হয় যে ব্যক্তি আকারে যদি দেখেন তারেক রহমানের কিছুটা সদিচ্ছা থাকতে পারে, আবার কিন্তু থাকা সত্ত্বেও আমরা তার যে কার্যক্রমগুলো আমরা দেখতেছি, এটার মধ্য দিয়ে যে প্রতীয়মান এবং হওয়ার যথেষ্ট কারণ আছে যে ভবিষ্যৎ সময়ে স্বভাবতই আরও এরকম যে ডিবি হারুন
কিংবা বেনজির, সৃষ্টি হবে, এরকম আরো অনেক কিংবা, সৃষ্টি হবে বলছেন। কিংবা আপনার এই যে সাইফুজ্জামান, জি, জি, জি। এরকম অনেকের উত্থান এখানে ঘটতে পারে। আমি একটু আপনাকে একটু থামাই। আপনি জাস্ট বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সদিচ্ছা আছে, কিন্তু একার থাকতে সদিচ্ছা পারে। থাকলে আছে, এটা আমি সেখানে থাকতে যাচ্ছি, ধরে নিলাম আছে, একা সদিচ্ছা থাকলেও সেটা হয়তো বাস্তবায়ন করা অনেকটাই কঠিন হবে। যদিও সেটা আমরা একটু যদি দেখি, সম্প্রতিকালে আপনি দেখেন নেপালের যিনি প্রধানমন্ত্রী, জেনজি প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ, তিনি একক প্রচেষ্টায় বলা যায় তিনি একেবারেই তারুণ্যদীপ্ত একটা সংসদ তৈরি করেছেন। আপনি আশ্চর্য হয়ে যাবেন, ইতিমধ্যে দুজন পদত্যাগ করেছেন। একজন হচ্ছে আপনি শ্রমমন্ত্রী ছিলেন, তিনি তাকে পদত্যাগ করেছেন, তাকে বহিষ্কার করেছেন, বাদ দিয়েছেন, কারণ একটাই, তার স্ত্রীকে অনৈতিকভাবে বীমা প্রতিষ্ঠানের নিয়োগ দিয়েছিলেন, সে কারণে তাকে বাদ দিয়ে ফেলছেন। আপনি দেখেন দ্বিতীয়ত গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেন, কারণ টাকা পাচার অর্থের সাথে তার সাথে মনে একজন পার্টনার আছে যিনি ওটার সাথে মানে জড়িত, বা কোম্পানি পার্টনার কি একটা, পদত্যাগ করেছেন। তো যদি মানুষ সদিচ্ছা থাকে, রাষ্ট্রের প্রধানের আন্তরিকতা থাকে, দেশপ্রেম থাকে, ভালো করা যায়, সেটা উদাহরণ কিন্তু আছে, রাইট, উদাহরণ কিন্তু আছে। আমি মনে করি, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, একজন আমলা যদি সচিব যদি আপনি দুর্নীতিগ্রস্ত হয়, সেখানে মন্ত্রী যদি দুর্নীতিগ্রস্ত না হয়, সেই সচিব সেখানে থাকবে না, সে নিজে ইস্তফা দিয়ে দূরে অন্য জায়গায় চলে যাবে। তার মানে একজন মন্ত্রী যদি সৎ থাকে, মানবিক থাকে, দেশপ্রেম থাকে, পরিবর্তন হওয়া সম্ভব। আপনি কি মনে করছেন কিনা? অবশ্যই সম্ভব। এটা আসলে সম্ভব, অবশ্যই সম্ভব। আপনার মন্ত্রীদের স্বচ্ছতা আগে ফিরিয়ে আনতে হবে, কারণ মন্ত্রীর ইশারা ছাড়া তো মন্ত্রণালয় লড়বে না। তো তার প্রথমত স্টেপ মন্ত্রী কিন্তু চলে যাবে না, আমাদের চলে যদি যাবে। সৎ থাকে, চলে যাবে না। আন্তরিক থাকে, মানবিক থাকে, দেশপ্রেম থাকে, ইনসাফ থাকে, তার চাকরি, এটা চাকরি না যে চলে যাবে, ঠিক কিনা? হ্যাঁ, তার মানে তিনি 5 বছরে রাষ্ট্রকে দিতে পারেন, সর্বোচ্চ ক্ষমতাটা আছে। হ্যাঁ, অবশ্যই তার আছে, চাকরি যাবে না, অবশ্যই আছে। ভালো এখন থাকলে। মন্ত্রিত্ব সাজানো হয়েছে, আর অনেকের জায়গায় অভিজ্ঞতা নেই, সেটা দেওয়া হয়েছে। অসুবিধা নেই। আর আমি তাকে সরিয়ে দিলাম, মন্ত্রীও দু একজন সরাতে হবে, পদক্ষেপ নিচে মন্ত্রী সরায়ে তাকে এক মন্ত্রণালয় ঠিকঠাক করে দিতে হবে। এখন আপনি আজকে মন্ত্রী একজন বসাইছেন, 2 মাসের মাথায় আরেকজন চেঞ্জ করেছেন, ওইখানে তো সম্ভব না। ওইখানে তো আপনার সে যাবে, আবার নতুন করে আসবে, ওই নেম প্লেট সাজাইতে সাজাইতে আরো 2 মাস শেষ। তার মানে আমাদের জনগণের তো সমস্যা হচ্ছে। আপনার এই এখনকার সময় আপনি দেখেন একজন কাউন্সিলর নাই। জি, সিটি কর্পোরেশন কাউন্সিলর আছে না, এখন প্রশাসক কাউন্সিলর, আমি বলি কাউন্সিলর, এবং ইয়াতে মানে পৌরসভায় কাউন্সিলর নাই, মেয়র নাই, কি নাই, তাহলে ভুক্তভোগী কারা হচ্ছে? সাধারণ মানুষ। অর্থাৎ আমরা কিন্তু ঘুরে ফিরে ওই সাধারণ মানুষের তাৎক্ষণিকভাবে কোনো কিছু করা সম্ভব না। আপনার এই জন্য আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে স্থানীয় নির্বাচন আগে চেয়েছিলাম, যে আপনি স্থানীয় পর্যায়ে, একটা ওয়ার্ড পর্যায়ে সেবা কেউ পাচ্ছে না। আমাদের যে বর্তমান যে প্রেক্ষাপট বা বর্তমান যে অবস্থান, সেখানে আমরা কেউ জায়গা থেকে যদি আমাদের এই কাউন্সিলর এমপিগণ না থাকে, একটা জন্মসনদ করতে গেলে ঝামেলা হয়। তো সেটার পদক্ষেপ নিবে সরকার, বসছে একদম ঋণের চাদরে ঘাইটা দিয়ে গেছে, মানে পুরো দেশটাকে পুরো কলাপস করে দিয়ে গেছে। বউ ওই যে ইয়াবা বদির নাম বলছেন, কয় বদি না বৌদি, মানে এর অর্থ হচ্ছে যে ইয়াবা বদিরে বাদ দিয়ে বউয়েরে দেয় নমিনেশন। তাহলে ওইখানে চেঞ্জটা কি হলো? আমাদের যদি সেম, আমাদের এই সরকারও ফল্ট করে, সেটা জনগণের অধিকার আছে যে যদি এরকম চেঞ্জ করে যে বৌদির জায়গায় বৌদিরে বসায়, তাহলে তো হবে না। চেঞ্জটা থাকতে হবে এমন যে চেঞ্জ, তুমি অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করলা নাহিদ ইসলাম, আচ্ছা ভাই পদত্যাগ করছো, তুমি এমন সময় পদত্যাগ করতা যে তুমি জবাব চাইয়া পদত্যাগ করতা, তুমি তোমার দল গঠন করার জন্য করলা। দ্বিতীয়ত আসিফ কোন সময় করছে? নির্বাচন করবে তার 8 মুহূর্তে, জনগণের কাঙ্ক্ষিত লক্ষ্যে তোমরাও পৌঁছাতে পারো না। তার মানে তোমাদেরকে জনগণ ছড়িয়ে ফেলে দিয়েছে, কারণ তোমরা সেরকম ভাবে উচ্চারণ অভ্যুত্থানের দায়িত্বে ভাই যেটা বললো, তারেক রহমান কার সাথে সমঝোতা করে আসছে এটা আমি জানি না, যে কোন সরকারের সাথে কোন ডিপার্টমেন্টের সাথে, এটা আমি জানি না। কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে আসিফ নাহিদরা, তারা যে সেই সময় 8 দফা দাবি নূর লিখে দিয়েছিল, একাধিক কল রেকর্ড আছে, ফোনে সার্চ করতে পারে সবাই, যে সেক্রেটারি এটার মূল উৎসই ছিল নূর, যিনি আমাদের সভাপতি। তো সেখানে তিনি তিনি প্রকাশ্যে বলেছে তারেক রহমানের কাছ থেকে 65 লাখ টাকা এনে এই অভ্যুত্থানের ছাত্র নেতাদেরকে দিয়েছে।
সেই টাকা দিয়ে তোমরা রাজনীতি করেছো। সরকারকে ইউনূস সাহেবকে আনতে গেছো এয়ারপোর্টে 5,000 টাকা করে প্রত্যেকের দেওয়া হয়েছে। অনেকে ইতিহাস জানে না, সেগুলো প্রত্যেকে তো ছাত্র অধিকার পরিষদের কেউ কেউ নেতা আছে, অনেকে ছিল না, অনেকে ছিল, তাই না? আমাদের তো কম বেশি জানা আছে। তো তোমরা যখন আসতো, তোমরা সমঝোতার ভিত্তিতে তোমরা 10% উপদেষ্টা হয়ে নামে আসলা, এটা কি তোমাদের না করতে? এইসব জনগণ তো তোমাদেরকে দল গঠন করলা, ঠিক আছে, সব গণতান্ত্রিক অধিকার, তুমি জোট করলা এই জামাত ইসলামের লাগে। আজকের এই অনুষ্ঠানের মধ্যে আপনি তাদের সম্পদের স্বচ্ছতার মানে এই সরকারের কাছে হিসাব চাচ্ছেন কিনা, বা এটা স্বচ্ছ হিসাব হোক বা শ্বেতপত্র প্রকাশ হোক? অবশ্যই স্বচ্ছ হিসাব চাচ্ছি। ধন্যবাদ। আমরা একটু যাচ্ছি জনাব নফিউল ইসলাম আপনার কাছে। আমরা দেখছি আরপিও অনুযায়ী নির্বাচন কমিশনের জনসম্মুখে যে এমপিদের যে হিসাব জমা দেয় সেটা কিন্তু তা প্রকাশ করতে হয়, এটা আরপিও অনুযায়ী আছে। হ্যাঁ, আমরা দেখছি কিন্তু সেটা প্রকাশ করছে না। তাহলে এই যে প্রকাশ করছে না বাট আরপিওতে আছে, এতে করে ফৌজদারি অপরাধ হয় কিন্তু, বাট আমরা দেখছি না কোনো মামলা আজ পর্যন্ত কোনো মামলাও হয়নি, জবাবদিহিতা নেওয়া হয়নি। কারণ কি? এটা কি সরকারের মুখোন্মোচিত হয়ে যাবে এই ভয়ে হয়নি, নাকি আপনি এটা কি মনে করছেন এই বিষয়টিকে? বাংলাদেশের ইলেকশন কমিশনের আরপিওটা হচ্ছে যে কাজীর কিতাবে না, কাজীর কিতাবে একটা আলাপ আছে না যে গোয়ালে গরু নেই কিন্তু কিতাবে গরু আছে, এটাই। এখানকার আরপিও অনুযায়ী তো অনেক কিছুই হওয়ার কথা, যেমন ঋণ খেলাফিদেরকে তো আপনার টোটালি অযোগ্য, কিন্তু আমরা কিন্তু এগুলো দেখেছি। তো ফলশ্রুতিতে এখানে আমি যেটা না বললেই না, এখানে তো সবকিছু যে আমাদের রেলমন্ত্রী যে একটা বলছে না সমঝোতার মধ্য দিয়ে এটাকে কি বলে পয়সা নিলে ওটা কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, এখানে তো সবকিছু সমঝোতার ভিত্তিতে হয়, ফলত এখানে যা হওয়ার তাই হচ্ছে। আরপিও যেটা আপনি বলছেন আরপিওর ধারা, ওইটা তো আসলে বাস্তবায়ন করাটা করছে না, এক্সিকিউট হচ্ছে না, এটাই হচ্ছে বড় সমস্যা। অর্থাৎ স্বাধীনভাবে আমাদের এই সাংবিধানিক সংস্থাগুলো স্বাধীনভাবে কাজ করছে না। নির্বাচন কমিশন কাগজে কলমে স্বাধীন, বাস্তবিক অর্থে কোনো পদক্ষেপ নিতে পারছে না। যেমন পারছে আপনার ভারতের নির্বাচন কমিশন, যেমন পারছে আপনি যুক্তরাষ্ট্রের নির্বাচন কমিশন, মানে আমাদের নির্বাচন কমিশন কাগজে কলমে স্বাধীন। ইভেন আপনি পাকিস্তানকে প্রতিদিন গালাগালি করতে পারেন, কোনো সমস্যা নেই। পাকিস্তানের সুপ্রিম কোর্ট যে বিচার বিভাগ সম্পূর্ণভাবে স্বাধীন, এবং ওখানে কিন্তু কিছু প্রতিষ্ঠান গড়ে উঠছে। ভারতের বিচার বিভাগ বলেন, আপনার আর্মি বলেন, বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো কিন্তু গড়ে উঠছে, যেটা সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো, আমাদের এখানে কিন্তু কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানই গড়ে ওঠে নাই। এবং শেখ হাসিনা 17 বছর সাংবিধানিক সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করছে, কিন্তু গণ অভ্যুত্থানের পরে নতুন করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠার দরকার ছিল, সেটাও আমাদের এখানকার এস্টাবলিশমেন্ট সেটা হইতে দেয় নাই। ইন্টারিমের আমলে মোটামুটিভাবে যে অধ্যাদেশগুলো হয়েছিল, আমি আবারও বলতেছি, যে অধ্যাদেশগুলো হয়েছিল যে আমরা মানবাধিকার দুদক, নির্বাচন কমিশন কিংবা আপনার সুপ্রিম কোর্ট বিচার বিভাগ দিয়ে, সেগুলোও কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। তো স্বভাবতই এখানে আমরা যেটা বলি যে এখানকার রাজনীতিবিদরা, এখানকার এস্টাবলিশমেন্ট যারা আছে, সবাই মিলে আসলে এখানে গণতান্ত্রিক জবাবদিহিমূলক কোনো প্রতিষ্ঠান গড়ে উঠুক তারাই চায় না, ফলে যা হওয়ার তাই হচ্ছে। আর ভাই যেটা বলছেন, আমি এটা আসলে আমাদের বরাবরই আপনি আসিফ নাহিদ সাহেব, আমাদের পার্টি যিনি কনভেনার বা এখন যিনি মুখপাত্র, ওনাদের দুর্নীতির কথাই বারবার বলতেছেন। আসলে এটা কিন্তু প্রমাণিত না, প্রমাণ ছাড়া কোনো কথা বলাটা আসলে যথাযথ না। এরকম অনেক কিছু প্রমাণ হবে ইনশাআল্লাহ। না, আমরা চাই যে প্রমাণ হোক, আমরা প্রমাণ হবে। তোমরা যারা এটা করেছে তারা জাতির সাথে 17 বছর পরে এসে 17 মাসে তারা প্রতারণা করেছে, এবং ঘরে থেকে আপনার ঘরের মেম্বার আমি, আপনার ঘরের সদস্য আমি, আপনার সংসারের সদস্য আমি, আপনার সাথে বেইমানি করেছি। এর চেয়ে বেইমানি বড় হতে পারে না। আওয়ামী লীগের বেইমানির চেয়েও ছাড়িয়ে গিয়েছিল না, এটা আমি আপনার কথার সাথে সবিনয়, এবং সেটা হইলে আজকে পর্যন্ত আসিয়া এই হতে পারে না। আর জোটবদ্ধভাবে নির্বাচনে এসেছে যারা, যেটা করেছে, বিরোধী দলে আছে, সবকিছু মিলিয়ে আমি চাই যে কাঙ্ক্ষিতভাবে তারা জোরালো প্রশ্ন তুলুক, এবং সবকিছু তারাও স্বচ্ছতা দেখ যায় না আমরা স্বচ্ছ,
পরিষ্কার কথা, তাহলে তো হয়ে গেল। না, আমি আচ্ছা, জি, একটু ভাই জি। ভাই সাথে একটু আমি যদি আমি না বলি তাহলে এটা আমার অপরাধ হবে। জি। প্রথমত ভাই দেখেন আমাদের বিরুদ্ধে বা আমাদের যিনি দুজন উপদেষ্টা আমাদের ইন্টারিমে গিয়েছিলেন তারা আপনার মূলত সভাপতি এখন আবার মুখপাত্র, হ্যাঁ দুজনেই ওনারা উপদেষ্টা কিন্তু ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে সেখানে গিয়েছেন এবং বাংলাদেশের ইতিহাসে এটা কিন্তু একটা নতুন অধ্যায় সৃষ্টি হয়েছে যে প্রতিবারই গণ অভ্যুত্থান হয়, কিন্তু গণ অভ্যুত্থানের এটা ফলটা নেয় রাজনৈতিক দলগুলা, কিন্তু এবারই প্রথম যে ছাত্র জনগণের প্রতিনিধি হিসেবে তারা সেখানে গিয়েছে। তারা কি করেছে সে আর benefit-টা কি হয়েছে? বেনিফিটটা প্রশ্ন কি সেখানে আর কি। হয়েছে আমরা আমাদের যদি আমরা রহিমের জায়গায় করিম গেল, করিমের জায়গায় সাত্তার গেল, প্রকৃত অর্থে রাষ্ট্রের কোনো মঙ্গল হলো কিনা, এটা হচ্ছে মূল কিনা এটাই তো মূল জি, প্রশ্ন। জি, আমি জি, আপনার জি। সাথে আমি একটু বলি, সবিনয় বলি, আমাদের এখানে কেন হয়ে ওঠে নাই, এটা তো হয় নাই কিংবা তারা ব্যর্থ হয়েছে, এটা একটা আলাপ হইতে পারে, কিন্তু না হওয়ার পেছনের কারণগুলো তো আমাদেরকে অনুসন্ধান অনেক করতে কারণ, হবে জি। এবং সেটাই তো নৈতিক, তাই না? আর ভাই যেটা বললেন যে আইন দ্বারা প্রমাণিত না হয়ে আপনি কাউকে অপরাধী বলাটা কিন্তু এটা নৈতিক না আমার দৃষ্টিতে, এটা না বলাটাই উচিত। আচ্ছা, আমি একটু আপনার কাছে আবার আসবো জনাব, আপনার কাছে আবার আসবো। আমি একটু মুন্না ভাই আপনার কাছে একটু ছোট্ট করে, যদি আমরা Okay. একেবারে অনুষ্ঠান শেষ পর্যায়ে আছি, আপনার কাছে আসছি। এনআইডি নিশ্চয়ই আপনি জানেন, আমাদের একটা এনআইডি কার্ড আছে, একটা অত্যন্ত স্মার্ট এবং চমৎকার একটা স্মার্ট কার্ড আছে আমাদের। এই কার্ডটি প্রায় আপনার 23 ধরনের আপনি সার্ভিস পাবেন এবং আপনার তথ্যাদি সেখানে সংরক্ষিত আছে, নিশ্চয়ই আপনারা জানেন। Right. এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমি এটা নিয়ে অনেক স্টাডি করেছি। আমি আপনার কাছে বলতে চাই, একজন মানুষ দুর্নীতিবাজ হওয়ার পথে মানে রাষ্ট্র আমাকে সুযোগ করে দিচ্ছে কিনা, এনআইডি দিতে যদি 23 প্রকারের আপনার সুবিধা সম্মিলিত থাকতে পারে, সেখানে আপনার বার্ষিক আয় ব্যয়ের হিসাবটা যুক্ত করলে, আপনি আজকে জয়েন করেছেন সরকারি একজন কর্মকর্তা হিসেবে, আগামী বছর আপনি কত বেতন পেলেন, কত টাকার মালিক হলেন, আপনার কার্ডে কিন্তু যদি এখানে ইনক্লুড থাকে, এখন আধুনিক যুগ, এখন সকল কিছু আমাদের নগদর্পণে, সেটা হতে দেয়নি কারা, আমলা না রাজনীতিবিদ না উভয় দায়ী, স্বার্থ সিদ্ধি। এই কাজটি করলে কিন্তু আপনার দুর্নীতি কমে যাবে। ইচ্ছে করেই এই কাজগুলো আমলারা করে না, না রাজনীতিবিদরা এটা হতে দেয় না, কারণ উভয় মিলেমিশেই একাকার আমাদের মানে হচ্ছে কিনা। ছোট্ট করে যদি আপনি একটু বলেন। মিলেমিশে একাকার, আমি পরিষ্কারভাবে জি। আমাদের আমলাতন্ত্রের পরিবর্তন আসতে হবে। রাইট, আমাদের আমলাতন্ত্র একেবারে মানে মাজা ভাঙা, জি, যে না পারে লড়তে, না পারলে আপনি আজকে কালকে আমাকে সেটা তো সদিচ্ছা, রাজনীতিবিদদের সদিচ্ছা সদিচ্ছা তারা- থাকতে হবে। হ্যাঁ। হ্যাঁ, থাকতে হবে। আপনি আমলাতন্ত্র খুবই কি একজন লোককে চেঞ্জ করে দিলে সেটা পরিবর্তন আসবে না, ওই পুরো সিস্টেমটাকে চেঞ্জে আনতে হবে। সিস্টেম চেঞ্জ হলে অটোমেটিকলি আপনি যখন এনআইডি কার্ডে যুক্ত করে দিতেন, তখন আপনি সম্পদের হিসাব automatically সেখানে সম্মিলিত থাকতো। সেখানে হুম। আপনি তো বানানি ঠিক করতে পারেন না। আমি আমার আমার নাম ভুল করছে, আনিসুর রহমান, সেখানে অনিসুর রহমান লেখছে, এটা ঠিক করে আসছি। এখন আমার মায়ের নাম খাদিজা বেগম, এখন লেখছে মাজিদা বেগম। তারপরে তো এই আমলাতন্ত্রে যদি তো কারে দ্বারা করাইলো, এটা কি লেখলো, ও কি শিক্ষিত না, ও কি লেখাপড়া জানে না, ওর তো কাজ হচ্ছে কম্পিউটার টাইপ করা, সেইটা দুইবার একই ভুল একই আইডি কার্ডে করলো, তাহলে জটিলতা পাচ্ছে। তার মানে দক্ষ যারা শিক্ষিত বেকার যুবক কেউ চাকরি পাচ্ছে না, পাচ্ছে সুপারিশতন্ত্র, রাজনীতিবিদ, আমলাতন্ত্রের। আমি সচিব ছিলাম, আমার 14 গোষ্ঠীরে চাকরি দিয়ে দিছি। এই জটিলতা থেকে আমাদের বের করতে হবে এবং এই সুপারিশ কার্যক্রম থেকে আমাদের দূরতা, দেশটাকে আসলে কেউ আমরা ভালো যেটা বলছিলেন আমলাদের আমাদের নিয়োগ প্রক্রিয়া রাজনীতিবিদদের সদিচ্ছাই আসলে বলছিলেন, যে কথাটি আমি প্রশ্ন তুলছি, এনআইডির এই বিষয়টা বলবেন ছোট্ট করে আপনি, আর দ্বিতীয় বলবেন এই জনসম্পৃক্ত ইস্যুগুলো নিয়ে বিরোধী দল আমরা দেখি না, আসলে আমরা দেখি শুধু ওই সংসদে বিরোধীদের খাতিরে বিরোধিতা করার জন্য, এতে করে জনগণের আস্থা হারাচ্ছে। এই জনসম্পৃক্ত ইস্যুগুলো আপনি যদি বলেন দুর্নীতিমুক্ত আগামী 5 বছর সুযোগ পেয়েছে বিরোধী দল, তাদের হাতে একটা ইস্যু নিয়ে কাজ করলে তারা কিন্তু জনগণ আস্থা অর্জন করতে পারে। যেমন আপনি আমার এনআইডিতে আমার সম্পদের হিসাবের এটা দিতে হবে, এই দুর্নীতির এই কাজগুলো উদ্যোগ নেওয়া হয়েছে কি, বা কোন সিভিল সোসাইটি অর্গানাইজেশন বা কোন এনজিও বা পলিটিক্যাল পার্টি থেকে? না, সুযোগটা আপনি এখন এই জনসমর্থনের সুযোগটা পাবেন তখনই যখন আপনি বিরোধী দলের সংসদে থাকবেন। আপনারা এটা নিয়ে পারেন, এটা তো আপনারা এটা নিয়ে আওয়াজ তুলছেন কিনা, আমি এটা তো আপনার একটা প্রস্তাব, তাই না? জি 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 জি, রাইট। আপনার এটা প্রস্তাব, সেটা বর্তমান প্রেক্ষিতে সেটা তো আমি জানি না আমাদের পলিটিক্যাল পার্টিগুলো বা আমরা কি চিন্তা করতেছি এবং সেটা কতটুকু বাস্তবসম্মত,
সেটা আলাপ আলোচনা বা আপনার এই প্রস্তাবটা নিয়ে তর্ক বিতর্কের মধ্য দিয়ে এটা বলা যায় যে এনআইডির মধ্যে ব্যক্তির সম্পত্তির হিসাব বিবরণীটা দেওয়া যায় কিনা, এবং সেটা কি আপনি কি শ্রেণীভিত্তিক বলছেন কিনা, যে আমলাদের থাকবে কিংবা এখানে আবার রিকশাওয়ালা শ্রেণী আছে, বিভিন্ন শ্রেণী গোষ্ঠী আছে, তাদেরও থাকবে কিনা। অনেকগুলো আপনার নির্বাচনের সময় হলফনামা দেওয়া লাগে না, কারণ আপনার এনআইডির মধ্যে আপনার প্রত্যেক বছরের আপনার সেই হিসাব কিন্তু চলে যাচ্ছে, ইনক্লুড হয়ে যাচ্ছে আপনার আমলনামা। আপনি নতুন করে নির্বাচনের সময় আমলনামা জমা দিতে হয় না। আপনি ডিজিটালাইজড কাকে বলে, এটাই তো আমরা ডিজিটালাইজেশন বলতে তো যেটা আমরা দেখতেছি যে আমাদের যেখানে সারা বিশ্বে একটা কার্ডের মধ্যে সকল সুবিধা থাকে, আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অসংখ্য কার্ড দিচ্ছে, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, আবার এই যে খেলোয়াড়দের জন্য কি কার্ড, ওই কার্ড, সে এত কার্ড তো আসলে মনে রাখা নট অনলি দ্যাট, আপনার আইডি কার্ডের মধ্যে কিন্তু সকল তথ্য দেওয়া আছে। আপনাকে আবার পাসপোর্ট বানাতে হলে আবার আপনাকে এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়। আপনার এই প্রশ্নটা আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যারা অ্যাডভাইজার আছে তাদেরকেই করা উচিত, যে গোটা বিশ্বায়নের যুগে যেখানে বিশ্ব একটি কার্ডের মধ্য দিয়ে সকল সুবিধাগুলো নিয়ে আসা হচ্ছে, সেখানে আপনি কেন এতগুলা মানে এখানে এই ভাগ করতেছেন? কি বলবেন শেষ, আপনি এই বিষয়ে যদি 10 সেকেন্ডে, যে কার্ডে দুইবার ভুল করে একই ভুল, সেই যে এত তাড়াতাড়ি কার্ড দেওয়া সম্ভব না এক কার্ডের উপরে কাজ করা, কিন্তু তারপরও যদি শুরুটা করা হয়, প্রসেসটা যে আমি একটা কার্ড ব্যবহার করব, এই কার্ডের ভিতরে আমার সবকিছু থাকবে, এর চেয়ে শান্তি আর কিছু থাকে না। এবং এটা আমাদেরও শখ হয় যে আমাদের দেশটা ডিজিটাল বলে গেছে, একজনের ডিজিটাল ফেরা পড়ছে, কিন্তু ডিজিটালের ছত্রছায় আমরা আসতে পারি নাই। আমরা আসছি এখন পর্যন্ত, আমি স্মার্ট কার্ড পাইনি, আমি অন্তত ওই যে কার্ড চেঞ্জ করতেছি আর প্রিন্ট দিয়া করতেছি। তো আমরা চাই আপনার এই প্রস্তাবটা আমি সমর্থন জানাই, এবং আমরা এক কার্ডের ভিতরে আনি। এবং উনি বলছে ফ্যামিলি কার্ড কৃষি কার্ডের ভিন্ন ব্যাপার, এটা দিতেছে জনগণের উপকৃত হচ্ছে, হোক, কিন্তু আমরা একটা কার্ডের আওতাধীন যদি আমাদের এনআইডি কার্ডের ভিতরে আমাদের সমস্ত স্বচ্ছতা থাকে, সেটার জন্য আমাদের সকলের জন্য মঙ্গল। আমার সবার কাছে একটাই উদ্দেশ্য যে আমরা দেশটাকে ভালোবাসি, দেশের প্রতি মায়া থাকলে, আমরা অনেকেই দেশের প্রতি আসলে মায়া নাই, ভালোবাসা নাই। আমি বিদেশে যাব ঘুরতে, দেশে থাকবো, এটা আমি টকশোর মাধ্যমে দেশবাসীকে জানালাম। বিদেশে আমরা ঘুরতে যাব, দেখতে যাব, আমরা দেশটাকে টাকা পাচারের রোধ থেকে বাঁচাতে হবে। সবার ভিতরে সদিচ্ছা, আমরা মানুষ মরে যাব কিন্তু আমাদের স্মৃতি রেখে যাবে, আমাদের দেশকে আমরা ভালোবাসি, এই সুন্দর সবুজ সুফলা দেশটাকে আমরা আসলে আমাদের আত্মার ভিতরে ধারণ করি। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন রাষ্ট্রচিন্তা। আমরা কথা বলছিলাম মন্ত্রী, এমপি এবং আমলাদের সম্পদের আসলে স্বচ্ছতা নিয়ে, জবাবদিহিতা নিয়ে কথা বলছিলাম। দুজন অতিথি আমাদের সাথে ছিলেন আনিসুর রহমান মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ। আমাদের সাথে ছিলেন নফিউল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক। দুজন অতিথি কথা বলছেন জনগণের ট্যাক্সের টাকায় যে রাষ্ট্র, সেই রাষ্ট্র নিশ্চয়ই যদি জবাবদিহিতা থাকে, দেশপ্রেম থাকে, তাহলে নিশ্চয়ই এগিয়ে যেতে পারবে, এবং এই চ্যালেঞ্জ মোকাবেলা করে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব, সেই আশা রাখতে চাই, সেই স্বপ্ন আমরা দেখতে চাই। দুজন অতিথিকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আজকের এই এন্টার টিভির রাষ্ট্রচিন্তায় উপস্থিত হওয়ার জন্য। দর্শক যারা দেখছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আগামী দিনে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আমি আপনাদের সাথে ছিলাম উপাধ্যক্ষ নুরুজ্জামান ইরা। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।